এনএসআই বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা এনএসআই। একটা সময়ে এনএসআই এজেন্টদের ভয়ে তটস্থ থাকত ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। 2006 সালের আগে ভারতের 29টি রাজ্যে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে ছিল এনএসআই এজেন্টদের বিস্তৃত নেটওয়ার্ক। এনএসআই হচ্ছে বাংলাদেশের একমাত্র গোয়েন্দা সংস্থা যারা সরাসরি ভারতের ভেতরে ঢুকে অভিযান পরিচালনার মতো দুঃসাহস দেখিয়েছিল। বন্ধুরা, আমাদের আজকের আয়োজনে আপনি জানতে পারবেন এনএসআই এর দুঃসাহসিক সেই অভিযানের কথা। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই এই অভিযান সেদিন দিল্লির মসনদ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। আজ থেকে 21 বছর আগের কথা। সালটা ছিল 2004 সাল। বাংলাদেশের যুব সমাজের হাতে খুব সহজেই পৌঁছে যাচ্ছিল মাদক দ্রব্য বা নেশা করার দ্রব্যাদি। বাংলাদেশে প্রায় সমস্ত মাদক আসতো ইন্ডিয়ান বর্ডার দিয়ে। ফলে বাংলাদেশে মাদক গ্রহণের পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছিল যে বাংলাদেশ সরকার বহুবার ভারত সরকারকে সীমান্তে মাদক চোরাচালান রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে। কিন্তু ভারত সরকার এ ব্যাপারে বাংলাদেশকে কোনো রূপ সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। মূলত ভারত বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের মাদক সাপ্লাই করত। আর ভারত সরকারের মদদে এই কাজে সহযোগিতা করত বিএসএফ। তখন তৎকালীন খালেদা জিয়া সরকার এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণে বাধ্য হয়। বাংলাদেশ সরকার গোয়েন্দা সংস্থা ও জাতীয় নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই কে দায়িত্ব দেয় এই ড্রাগস মাফিয়াদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এবং বিস্তারিত ব্রিফ করে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেয়। অতঃপর শুরু হলো এনএসআই এর অপারেশন। এনএসআই এর এজেন্টরা গোপনে বর্ডার ক্রস করে ভারতে ঢুকে এবং দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, আগরতলা সহ বিভিন্ন টার্গেট করা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মূলত এই শহরগুলো থেকেই ড্রাগ পাঠানো হতো বাংলাদেশে। এনএসআই এজেন্টদের মেইন টার্গেট ছিল ভারতের মাটিতে ড্রাগস উৎপাদনের কারখানাগুলোর উৎস চিহ্নিত করা। এ সময় এনএসআই এর এজেন্টরা মিশে গেল ড্রাগস মাফিয়া বা স্মাগলারদের সাথে এবং কালেক্ট করতে থাকে বিভিন্ন ইনফরমেশন বিশ্লেষণ করে একসাথে সমস্ত এনএসআই এজেন্টরা এবং মূল অপারেশন টার্গেট ঠিক করেন। বাংলাদেশে মাদক পাচারে জড়িত দিল্লি, মুম্বাই সহ অন্যান্য সকল গ্যাং এবং গ্যাং সদস্যদের বিরুদ্ধে অপারেশন শুরু করে এনএসআই। ভারতীয় পুলিশের ভাষ্যমতে এই সময় 27 জন ভারতীয় মাদক পাচারকারী নিহত এবং 69 জন আহত হয়। আর এত বিশাল কর্মকাণ্ডে ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো নড়ে চড়ে বসে। আর তখন অপারেশন প্রায় শেষের দিকে। বাংলাদেশের এনএসআই এজেন্টের একজন দুর্ভাগ্যবশত ধরা পড়ে যায় এবং তাকে আটক করে ভারতীয় পুলিশ। পরে অবশ্য তার কি হয় তা জানা যায়নি। তবে এই অপারেশনের নির্দেশনা এসেছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের কাছ থেকে। 2017 সালে ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার উপপরিচালক মেজর জেনারেল গগনজিৎ সিংহ তারেক রহমানকে ভারতের 7 সিস্টার্স অঞ্চলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। এছাড়াও ভারতীয় বিশ্লেষক সুখরঞ্জন দাশগুপ্ত ভারতের অভ্যন্তরে এনএসআই এর পরিচালিত অভিযানের জন্য বিএনপি নেতা তারেক রহমান এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বাবরকে দায়ী করেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে থাকে। তখন ভারতের সরকার বিএনপির সঙ্গে সম্পর্ক স্থাপনে তারেক রহমানকে দলের নেতৃত্ব থেকে সরে যাওয়ার শর্ত দিয়েছিল। কিন্তু বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ভারতের এই শর্তের সঙ্গে আপোষ করেননি। বিএনপি সরকারের আমলে পৃথিবীর 96টি দেশে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই এর কার্যক্রম চালু ছিল। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় খরচ কমানোর অজুহাতে এনএসআই এর আন্তর্জাতিক কার্যক্রম সীমিত করে দেওয়া হয়। এর পরিবর্তে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভালের দায়িত্ব দেওয়া হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে। বিএনপি আমলে ভারতের 7 সিস্টার্সে এনএসআই এর ব্যাপক বিস্তৃত নেটওয়ার্ক ছিল। বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা বা আসাম লিবারেশন ফ্রন্টের নেতাদের সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি যোগাযোগ ছিল।
কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশে আশ্রয় নেওয়া ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের নেটওয়ার্ক ভেঙে দেয় এবং আসাম লিবারেশন ফ্রন্টের নেতা অনুপ চেটিয়াকে আটক করে ভারতের হাতে তুলে দেন। মূলত ভারত যেভাবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল, সেটি প্রতিহত করতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো সেভেন সিস্টার্সের বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠনের প্রতি সমর্থন প্রদর্শন করে। শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনে পূর্ণ সহযোগিতা করলেও ভারত বাংলাদেশকে বিচ্ছিন্নতাবাদীদের দমনে কোনো রূপ সহযোগিতা করেনি, বরং আজও পর্যন্ত সমর্থন করে যাচ্ছে। বেশ কিছুদিন আগেও ত্রিপুরার একজন শীর্ষস্থানীয় বিজেপি নেতা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে চাকমা উপজাতিদের সমর্থন নিয়ে ভেঙে ফেলার হুমকি দেন। बांग्लादेश का चैलेंज कर रहा है, अगर 2 मिनट में बांग्लादेश का टुकड़ा टुकड़ा करके ग्रेटर त्रिपुरालैंड बांग्लादेश से बनाएंगे। পার্বত্য চট্টগ্রামে যতগুলো সশস্ত্র সংগঠন আছে তার সবগুলোই ভারত থেকে ট্রেনিং ও প্রশিক্ষণ পেয়ে থাকে। পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ সশস্ত্র সংগঠনই চাকমাদের দ্বারা পরিচালিত। বাংলাদেশে কিছুদিন পরপর উপজাতিদের আদিবাসী স্বীকৃতির দাবিতে যে মিছিল হয়, এই মিছিলগুলো মূলত সংগঠিত হয় ভারত সমর্থিত চাকমাদের নেতৃত্বে। অথচ ভারত সরকার তাদের দেশেই উপজাতিদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয় না। বর্তমানে বাংলাদেশে 56টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। প্রতিটি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব পরিচয়ে পরিচিত হতে চায়, তবে শুধুমাত্র চাকমারা নিজেদের পরিচয়কে বাদ দিয়ে তারা তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি চায়। চাকমাদের এই রকম দাবির পেছনে মূল কারণ হলো জাতিসংঘের নিয়ম অনুযায়ী কোনো দেশ যদি আদিবাসী গোষ্ঠীকে স্বীকৃতি দেয় তবে তাদের আলাদা ভূখণ্ড এবং স্বায়ত্ত শাসন দেওয়া বাধ্যতামূলক। চাকমাদের একক আদিবাসী দাবির কারণে খুমি, লুসাই, পাঙ্গি, মন্ডি, রাখাইন সহ অন্যান্য জাতিগোষ্ঠীর পরিচিতি চাপা পড়ে যায়। চাকমাদের একক আধিপত্যবাদের কারণে অসহায় হয়ে পড়েছে এসব জাতিগোষ্ঠী। সরকার কর্তৃক উপজাতিদের চাকরির ক্ষেত্রে যে বিশেষ কোটা সুবিধা দেওয়া হয় তার 98% এককভাবে ভোগ করে চাকমারা, অথচ বাকি 55টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ভোগ করে মাত্র 2%। এমনকি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টাও নিয়োগ দেওয়া হয়েছে চাকমা সম্প্রদায় থেকে, যেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। এছাড়া পার্বত্য চট্টগ্রামের চাকমা রাজা দেবাশিস রায় ও ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেন। 21 শতাব্দীতে এসে পৃথিবীর কোনো দেশে রাজার শাসন কার্যকর না থাকলেও পাহাড়ে এখনো চলে রাজাদের শাসন। এমনকি জায়গা জমি কেনার ক্ষেত্রেও চাকমাদের হেডম্যানের অনুমতির প্রয়োজন হয়। 1997 সালে শেখ হাসিনা ভারতের পরামর্শক্রমে চাকমা নেতা সন্তু লারমার সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি নামে একটি চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তি অনুযায়ী তিনি পাহাড়ের বাঙালিদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, অর্থাৎ কোনো বাঙালি পার্বত্য চট্টগ্রামে জমি কিনতে বা বাসস্থান গড়তে পারে না। বর্তমান সময়ে যিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন সুপ্রদীপ চাকমা, তিনি একজন অতি সাম্প্রদায়িক মানুষ, অতি সাম্প্রদায়িক, এবং তার সাথে যে সন্তু লারমা খুনি, সুপ্রদীপ চাকমার সাথে আর সন্তু লারমার সাথে একটা গুড রিলেশন রয়েছে। 1997 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পার্বত্য চুক্তির বিরোধিতা করে ঢাকা থেকে ফেনী পর্যন্ত লং মার্চ করে এবং বেগম খালেদা জিয়া এই চুক্তির তীব্র সমালোচনা করে। মূলত এই চুক্তিটি ছিল বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। চাকমা রাজা দেবাশিস রায়ের পিতা ত্রিদিব রায় 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শেষ হলে তিনি পাকিস্তানে পালিয়ে যান এবং আর্জেন্টিনায় পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো আবারও নতুন করে ঢেলে সাজানো শুরু হয়েছে, যার ফলাফল আমরা প্রত্যক্ষ করছি আরাকানে। এতদিন পর্যন্ত বাংলাদেশ মিয়ানমারের আরাকান পরিস্থিতি নিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করলেও বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ফলে মিয়ানমার সেনাবাহিনীর ওপর পরোক্ষভাবে চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে বর্তমানে তারা 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে।
তো বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে ঢেলে সাজিয়ে আবারও বিদেশি মিশনগুলোকে অ্যাক্টিভ করা উচিত? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো তথ্যবহুল ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।